আজ আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা সেপ্টেম্বরের সেটা নিয়ে আজকে আলোচনা করব। এই সেপ্টেম্বরের অ্যাক্টিভিটি টাস্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আগে যে অ্যাক্টিভিটি টাস্কগুলো জমা দিয়েছো সেখানে দেখবে যে কোশ্চেনের পাশে কোনো কোশ্চেনের মার্কস কিন্তু ছিল না, কিন্তু এবার যে সেপ্টেম্বরের যে অ্যাক্টিভিটি টাস্কটা দেওয়া হয়েছে সেখানে দেখবে প্রতিটি প্রশ্নের পাশে পাশে সেই প্রশ্নের মার্কস কিন্তু দেওয়া আছে। অর্থাৎ তোমাদের এটাকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে এবং এটাকে খুব ভালো করে লিখে তোমরা জমা দেবে। কেউ কেউ হয়তো অ্যাক্টিভিটি টাস্কটি পেয়ে গেছো, কেউ এখনও পাওনি, তোমরা সবাই পেয়ে যাবে স্কুল থেকে। ঠিক আছে? তো এই যে অ্যাক্টিভিটি টাস্ক, এই পাশে যে মার্কস দেওয়া আছে এখানে নিশ্চয়ই লক্ষ্য করার ব্যাপার আছে যে কেন আগেরগুলো তো অ্যাক্টিভিটি টাস্কের পাশে প্রশ্নের পাশে কোনো মার্কস ছিল না, এটাতে কেন দিল। ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে যদি আগেবারের মতো যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় যে পরীক্ষা হয়তো হলো না, সেক্ষেত্রে হয়তো বা এই মার্কস থেকেই তোমাদের মাধ্যমিকের যে আমাদের রেজাল্ট সেটাও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। অতএব এটাকে কিন্তু একটু গুরুত্ব সহকারে তোমরা দেখবে। চলো আমরা একে একে প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা করি। দেখো, 1 নম্বরের যে অঙ্কটি আছে, এক্স বেরিজেস ওয়াই স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 9, এটা দেওয়া আছে। আর পরবর্তী ক্ষেত্রে বলা আছে এক্স সমান যদি 25 হয় তাহলে ওয়াইয়ের মানটি কত হবে। তাহলে আমরা জানি যে এক্স বেরিজেস ওয়াই স্কোয়ার যেটা আছে, এখান থেকে আমরা বলতে পারি যে এক্স সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখানে কেটা কি, কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অর্থাৎ নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। তোমরা এটা লিখে নেবে। ঠিক আছে, এখন তুমি কি বলবে যে এক্স সমান 9, দেখো বলা আছে এক্স সমান 9 আর ওয়াই সমান 3। এটা কি জন্য বলা আছে? কারণ এখানে কে এর মানটা বের করার জন্য। তাহলে তুমি যদি এক্স এর মানটা 9 আর কে এর মানটা যদি 3 বসিয়ে দাও, তাহলে এক্স এর মানটা দেখো 9 বসে গেল, কে ইন্টু ওয়াই স্কোয়ার মানে 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কিন্তু 9। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ কে ইকুয়াল টু 1, কারণ এখানেও 9 আছে এখানেও 9 আছে, কেটে গেল, তাহলে কে ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে যে সম্পর্কটা হলো সেই সম্পর্কটা হচ্ছে এক্স সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার, কে এর মানটা তো 1, তাহলে শুধুমাত্র ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে তোমাকে ওয়াই এর মানটি বের করতে বলেছিল যদি এক্স এর মানটি 25 হয়। তাহলে ওয়াই সমান কত? ওয়াই সমান হচ্ছে √এক্স। তুমি বলতে পারো যে এখানে প্লাস মাইনাস হতে পারে, কিন্তু প্রশ্নতে বলা আছে ওয়াই এর ধনাত্মক মান, তাহলে আমরা এখানে পজিটিভটাই শুধুমাত্র নিচ্ছি এবং এক্স এর মানটা বসিয়ে দিচ্ছি। এক্স এর মানটা কত বলা আছে? এক্স এর মানটা দেখো বলা আছে 25, তাহলে 25 যদি হয় তাহলে এটা তুমি বর্গমূল করে পেয়ে যাবে 5। ঠিক আছে, তোমার দেখো একদম এর যে অপশানটা আছে 5, সেটা কিন্তু রাইট হবে। দেখো 2 নম্বর যে অঙ্কটি আছে, এ এবং বি যথাক্রমে 2500 এবং 2000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। 1 বছর পর 720 টাকা ক্ষতি হলে এর ক্ষতির পরিমাণ কত? তাহলে আমরা জানি যে প্রথমে যে টাকাটা দিয়ে ব্যবসাটা শুরু হয় তাকে বলা হচ্ছে মূলধন। তো মূলধনের অনুপাতটা হয়ে যাচ্ছে 2500 অনুপাত 2000, দেখো দুটো করে শূন্য কেটে গেলে হচ্ছে 25 অনুপাত 20। ঠিক আছে, তাহলে 5 5-এ 25 আর 5 4-এ হচ্ছে 20। তো এখন লক্ষ্য করার ব্যাপার হচ্ছে যে এই যে 5:4 এই অনুপাতে যে মূলধনটা দিয়েছিল, সবসময় মনে রাখবে যে মূলধনের যা অনুপাত হয় লভ্যাংশেরও সেই অনুপাতেই হয় এবং ক্ষতি হলেও সেই ক্ষতি অনুপাতও সেটাই হয়। তাহলে প্রথমে তোমরা কি করবে? অনুপাতের যোগফল করে নেবে। তাহলে অনুপাতের যোগফল এটা ইকুয়াল টু কত? 5 যুক্ত 4 ইকুয়াল টু হচ্ছে 9। তার মানে মোট যে পরিমাণটা হয়েছে 720 টাকা ক্ষতি, সেই ক্ষতিটা এর কত ক্ষতি হবে? 5-এর 9 ভাগ, আর বি এর ক্ষতি হবে 4-এর 9 ভাগ। তাহলে আমাদের বলেছিল যে 720 টাকা ক্ষতি হলে এর ক্ষতির পরিমাণ কত। তাহলে এর ক্ষতি কত হয়ে যাবে? টোটাল ক্ষতি হচ্ছে 720, তার কত ভাগের কত ভাগ? 5 ভাগের 9 ভাগ। তাহলে 720 গুণিত 5/9। ঠিক আছে, দেখো 9 8 72, তাহলে 80, তাহলে 80 5-এ হয়ে যাচ্ছে 400 টাকা। দেখো তোমার এখানে বি এর অপশানটা কিন্তু রাইট হবে। ঠিক আছে, দেখো 3 নম্বর যে কোশ্চেনটি আছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ঠিক আছে, এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। এবি হচ্ছে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক, মানে নিশ্চয়ই এই বিটা হচ্ছে একটা স্পর্শবিন্দু আর এটা হচ্ছে একটা স্পর্শবিন্দু। আচ্ছা, স্পর্শক বৃত্ত দুটিকে এ এবং বি বিন্দুতে স্পর্শ করে, বলাও আছে এ এবং বি বিন্দুতে স্পর্শ করে।
তাহলে এসিবি এর পরিমাপ কত? এই যে এসিবি, এই এসিবি এর পরিমাপ কত? ঠিক আছে, এই যে কোণটা, তো এই কোণটার পরিমাপ হয়ে যায় 90 ডিগ্রি। সবসময় মনে রাখবে যে এই তিনটাই যদি স্পর্শবিন্দু হয়, এটা দেখো স্পর্শবিন্দু, বিটা স্পর্শবিন্দু, সিটা স্পর্শবিন্দু, তখন এই কোণটি হয়ে যায় 90 ডিগ্রি, যেটা তোমাদের অপশন ডিতে আছে। ঠিক আছে, তোমরা যদি এটা ডিটেলস মানে এটা কিভাবে আসছে 90 ডিগ্রি এটা যদি বুঝতে যাও, তাহলে এই স্পর্শক সংক্রান্ত উপাদ্যের যে আমার পার্ট 4-এর দেখবে ভিডিওটি আছে, সেখানে আমি ডিটেলসে এটাকে আলোচনা করে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে 90 ডিগ্রিটা আসছে। দেখো 4 নম্বর যে কোশ্চেনটি আছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই। তাহলে এটি হচ্ছে নিরেট অর্ধগোলক, তার মানে নিশ্চয়ই এটা ঢাকনা দেওয়া আছে। ঠিক আছে, নিরেট, ভিতরে ফাঁকা নেই। তো এটার সমগ্র তলের ক্ষেত্রফল বলা আছে 147 পাই। তো আমরা জানি যে যদি ধরে নেবে, প্রথমে ধরি ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে দেখো এই মুখটা তো একটা বৃত্ত, তাহলে এই মুখটার ক্ষেত্রফল কত হয়ে যাবে? পাই আর স্কোয়ার। আর এই যে পাঁচটা, এটা যদি পূর্ণ গোলক হতো তাহলে হতো 4 পাই আর স্কোয়ার, তাহলে তার অর্ধেকটা আছে মানে 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই বাইরেটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার, আর এই মুখেরটা হচ্ছে পাই আর স্কোয়ার, এটা তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে গেল। এটা সমানই তোমার বলা আছে 147 পাই। ঠিক আছে, তাহলে দেখো এটা যোগ করলে তুমি পেয়ে যাবে 3 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 147 পাই। দেখো এখানে পাইটা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 147/3। তাহলে আর সমান হয়ে যাবে, এটা দেখো প্রথমে যদি একটু কাটাকাটি করে নিই, 3 4 12 ভাগ করলে 3 9 7 49 পাবে। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 49-এর বর্গমূল ইকুয়াল টু হচ্ছে 7। তার মানে তোমার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা হয়ে যাচ্ছে, অর্ধগোলকটি যে ব্যাসার্ধটা হয়ে যাচ্ছে 7 সেন্টিমিটার। দেখবে তোমরা সি এর অপশানে আছে। দেখো 2 নম্বরের আছে সত্য মিথ্যা অর্থাৎ ট্রু ফলসের কোশ্চেন। আমি 1 নম্বরটাতে চলে যাচ্ছি। ও কেন্দ্রীয় একটি বৃত্ত আছে, তার একটি বহিস্থ বিন্দু এ, সেখান থেকে দুখানা স্পর্শক অঙ্কন করা হয়েছে, একটা হচ্ছে এ বি, একটা হচ্ছে এসি। বিসি গুলো হচ্ছে স্পর্শবিন্দু। তোমাকে বলেছে যে এই এওটা হয়ে যাবে বিসি এর লম্ব সমদ্বিখণ্ড। লম্ব সমদ্বিখণ্ড মানে প্রথমে তোমাকে সমদ্বিখণ্ড প্রমাণ করতে হবে, অর্থাৎ বিডি সমান ডিসি, এবং সেটা হয়ে যাবে লম্ব, মানে এডিটা হয়ে যাবে বিসির উপরে লম্ব। তোমাকে এটা দুটো জিনিস প্রমাণ করতে বলেছে, একটা যে ডিটা প্রমাণ নয় ঠিক, মানে এটা হবে কিনা, সত্য না মিথ্যা, এটা বলতে বলেছে। তো এটা দেখো খুব সহজেই বলা যাবে, যদি আমরা এটার সঙ্গে এটাকে জয়েন করে দিই আর এটার সঙ্গে যদি এটাকে জয়েন করে দিই, তাহলে তুমি লক্ষ্য করবে যে এই যে দুটো ত্রিভুজ, আমি একটু ব্যাখ্যাটা বোঝানোর চেষ্টা করছি। একটা হচ্ছে ও বি ডি ত্রিভুজ, আর একটা হচ্ছে ত্রিভুজ ও সি ডি। ঠিক আছে, এই যে দুখানা ত্রিভুজ আছে ও বি ডি আর ও সি ডি, তার মধ্যে দেখো এই ও বি সমান কিন্তু ও সি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। ও বি সমান ও সি, এগুলো কিন্তু তোমাকে লিখতে হবে না, শুধুমাত্র ট্রু না ফলস সেটা বলে দিলেই হয়ে গেল উত্তরটা। তো তোমাদের একটু আমি এখানে ব্যাখ্যাটা করে দিচ্ছি। ও বি সমান ও সি, দেখো এটা একটা একই বৃত্তের ব্যাসার্ধ বলে। আচ্ছা, এই যে ও ডি, এই ওডিটা কিন্তু দুজনেরই, ওডিটা হচ্ছে সাধারণ বাহু। ঠিক আছে, আর কি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়, এটা আমরা একটা উপাত্ত থেকে জানি যে বহিঃস্থিতি থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় সেই স্পর্শগুলি কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে আমরা বলতেই পারি যে বি ও ডি এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে সি ও ডি। তার মানে দেখো এটা ত্রিভুজ ও বি ডি, এটা কিন্তু সর্বসম হয়ে যাচ্ছে ত্রিভুজ ও সি ডি। কোন ইয়েতে, শর্তে এস এ এস। হ্যাঁ, এই দুটো বাহু আর একটা কোণ এস এস শর্তে কিন্তু আমাদের সর্বসম হয়ে যাচ্ছে। তাই এটা যদি হয় তাহলে অবশ্যই আমরা বলতে পারি এটার পরে যে বিডি সমানে কিন্তু ডিসি, বিডি সমানে ডিসি। তাহলে বিডি সমান যদি ডিসি হয় তাহলে দেখো সমদ্বিখণ্ডকটা আমাদের প্রমাণ হয়ে গেল। এরপর তোমাকে বলতে বলেছে যে এই কোণটা তুমি 90 ডিগ্রি দেখো। এখন দেখো লক্ষ্য করো, এই যে তোমার বিডি সমান ডিসি, অর্থাৎ অনুরূপ বাহুগুলো সমান হলো এবং ডিটা বিসি বর মধ্যবিন্দু হয়ে গেল। এখন বলতে পারি যে এ ওটা বিসি সমদ্বিখণ্ড। এবার লম্বটা প্রমাণ করা যাবে, কারণ লক্ষ্য করো এই যে কোণ আর এই কোণ, এই দুটো কোণ কিন্তু সমান অনুরূপ কোণ হিসাবে। ঠিক আছে, যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম তো অনুরূপ কোণগুলো সমান, তাহলে এই দুটো কোণ যদি সমান হয়, অ্যাকচুয়ালি পুরোটা ছিল 180, তাই পুরোটা যদি 180 হয় এবং দুটো কোণ যদি সমান হয় তাহলে 90 ডিগ্রি করে হয়ে যাবে। তাহলে এ 90 মানে এও 90, আবার এ 90 মানে এও 90। ঠিক আছে, বা এরকম তুমি বলতে পারো এ যদি 90 হয় তাহলে এও 90 হবে বিপরীত অনুসারে, আবার এ যদি 90 তাহলে এও 90 হবে বিপরীত অনুসারে। তার মানে এই কোণটা হচ্ছে 90, আবার ডিটা হচ্ছে বিসি বর মধ্যবিন্দু, তার মানে ও এটা কিন্তু বিসি এর লম্ব সমদ্বিখণ্ড, অর্থাৎ যেটা ওরা বলেছিল সেটাই। তার মানে এই যে উত্তরটা সেটা হবে ট্রু। ঠিক আছে।
আচ্ছা, তোমরা এই যে কোশ্চেন যেটা আছে যে পি কিউ আর 2 নম্বর যে কোশ্চেনটা, এটা একটা ত্রিভুজ যেখানে এসটিটা হচ্ছে কিউ আর বাহুটির সমান্তরাল একটি রেখাংশ। তো এখন তোমাকে বলতে বলেছে যে পি কিউ বাই পিএস আর পি আর বাই পিটি এটা বলছে হবে। তো দেখি আমরা এটা ট্রু না ফলস, এটা আমাকে বিচার করতে হবে। তো এটা দেখবে সদৃশ্যতা চ্যাপ্টারের এটা একটা প্রশ্ন। তো তোমরা যখনই দেখবে যে এসটিটা কিউআর এর সঙ্গে সমান্তরাল, তখন তুমি বলতে পারবে থ্যালেসের উপাদ্যের সাহায্যে যে পিএস, লক্ষ্য করো, পিএস বাই এস কিউ, এটা তোমরা সবাই জানো, পিএস বাই এস কিউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার পিটি বাই টিআর। ঠিক আছে, এটা তুমি বলতে পারো যে পিএস বাই এস কিউ সমান হচ্ছে পিটি বাই টিআর। তো এটা যদি আমি একটু উল্টে লিখে নিই যে এস কিউ বাই পিএস ইকুয়াল টু টি আর বাই পিটি, বুঝেছেন? এরপর আমি কি করব, এক করে যোগ করে দেবো। তাহলে এস কিউ বাই পিএস প্লাস 1 ইকুয়াল টু টি আর বাই পিটি প্লাস 1। ঠিক আছে, দেখো তাহলে এটা যোগ করলে কত হয়ে যাচ্ছে, এটা পিএস নিচে আছে আর এটা হয়ে যাচ্ছে এস কিউ প্লাস পিএস সমান, দেখো এখানে যে পিটি নিচে থাকবে আর এখানে হয়ে যাবে টিআর প্লাস পিটি, টিআর প্লাস পিটি। এখন তুমি একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে এস কিউ আর পিএস যোগ করলে কত আসছে। ছবির দিকে তাকাও, এস কিউ আর পিএস যোগ করলে পাচ্ছ তুমি পি কিউ। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার পি কিউ বাই কত, পিএস ইকুয়াল টু, দেখো এখানে নিচে তো পিটি আছেই আর এখানে দেখো টিআর আর পিটি, টিআর আর পিটি যোগ করলে পুরো রেখাটা পাচ্ছি আমি পিআর, পিআর। তার মানে পি কিউ বাই পিএস ইকুয়াল টু পিআর বাই পিটি, যেটা কিন্তু বলেই ছিল কোশ্চেনে যে পি কিউ বাই পিএস আর পিআর বাই পিটিটা হবে। তো আমাদের ক্যালকুলেশনের সাহায্যে সেটাই কিন্তু আমরা পাচ্ছি, তার মানে অবশ্যই এটা হবে ট্রু। আচ্ছা চলো আমরা 3 নম্বর কোশ্চেনটাতে যাই। 3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে যে শঙ্কুর যেটা তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ, তাহলে শঙ্কুর ব্যাসার্ধটা হবে উচ্চতা √3 গুণ। আচ্ছা, তার প্রথমে ধরে নেব যে ধরি শঙ্কুটির তির্যক উচ্চতা হচ্ছে এল একক, উচ্চতা হচ্ছে এইচ একক এবং ব্যাসার্ধ হচ্ছে আর একক। এটা তুমি কিন্তু প্রথমে লিখে নেবে। এখন আমরা বলতে পারি কি, বলতে পারি যে তির্যক উচ্চতা মানে এখানে এলটা, এটা হচ্ছে শঙ্কুর উচ্চতার দ্বিগুণ, উচ্চতা হচ্ছে এইচ, তাহলে তার দ্বিগুণ মানে 2h। ওকে, এবার দেখো শঙ্কুর ব্যাসার্ধ তোমাকে কিন্তু বের করতে হবে। তো আমরা এটা কি করে নেবো, এল স্কোয়ার ইকুয়াল টু 4h স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার এল স্কোয়ার মানে আমরা কি জানি, দেখো এই কোণটা তো 90 ডিগ্রি হয়, তাহলে আমরা অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র থেকে যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি। তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এল স্কোয়ার সমান আমরা লিখে দিলাম এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু কত, 4h স্কোয়ার। এখন দেখো আর স্কোয়ার ইকুয়াল টু কত, আর স্কোয়ার ইকুয়াল টু 4h স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তার মানে দেখো আর স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার 3h স্কোয়ার। তার মানে যদি বর্গমূল নিয়ে নিই তাহলে আর সমান পাবে √3 গুণিত এইচ। তার মানে কি পেলাম, ব্যাসার্ধটা হচ্ছে উচ্চতার √3 গুণ। ওটাই কিন্তু বলা আছে, দেখো যে শঙ্কুর ব্যাসার্ধটা হচ্ছে উচ্চতা √3 গুণ, এই যে উচ্চতা তার √3 গুণ। তার মানে এটাও কিন্তু হয়ে গেল তোমার ট্রু। ঠিক আছে, লক্ষ্য করো 4 নম্বর যে কোশ্চেনটি আছে যে একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 7:5, দেখো 7:5, এবং ওখানে বলা আছে যে এর মোট লাভের 140 টাকা পেল আর বি পাচ্ছে 125 টাকা। তাহলে আমরা জানি যে মূলধনের যে অনুপাত সবসময় লাভের অনুপাতটা কিন্তু একই হয়। তো এখানে লক্ষ্য করো মূলধন অনুপাত দেওয়া আছে 7:5, তাহলে লাভের অনুপাতটা আমাদের 7:5 হওয়া দরকার। তো দেখা যাক কি আসছে, প্রথমে দেখো 5 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে 5 দুগুণে হচ্ছে 10, 4 40, 5 8 40, হয়েছে। আর এটা হচ্ছে 5 25 125, হয়েছে। 5 দুগুণে 10, 4 40, 5 8 40 আর 5 25 125, আর কাটাকাটি কিন্তু যাচ্ছে না। তার মানে লক্ষ্য করো যে মূলধনের অনুপাত আর লাভের অনুপাত কিন্তু আলাদা আলাদা হয়ে গেল, এটা কিন্তু হতে পারে না, হয়েছে। তার মানে নিশ্চয়ই 4 নম্বরটা হয়ে যাবে তোমার ভুল, অর্থাৎ ফলস। আচ্ছা দেখো 3 নম্বরের যে একের কোশ্চেনটি আছে, 3 বন্ধু এ বি সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তাহলে কাজের জন্য এ এর আয় বি এর আয় থেকে কত বেশি, শুধুমাত্র কাজের জন্য কথাটা কিন্তু বলা আছে। তাহলে দেখো যে এবিসি এর মূলধন অনুপাত দেওয়া আছে 3:2:2, ঠিক আছে। তো মোট আয় কত, 29,260 টাকা, সেটাও ঠিক আছে।
এখন তোমাকে প্রথমে বের করে নিতে হবে এর আয় বি এর আয় আগে বের করে প্রথমে বের করে নিতে হবে যে মোট আয়ের 2/5 সমান কত। তাহলে লিখবে মোট আয়ের, এখানে লিখবে তোমরা যে মোট আয়ের 2/5 অংশ, ঠিক আছে, মোট আয়ের 2/5 অংশ, এটা কিন্তু তোমার প্রথমে বের করে নেবে। তাহলে 29,260 গুণিত 2/5, তাহলে এটাকে আমি একটু ক্যালকুলেশনটা করে নিচ্ছি, তোমরা একটু কাটাকাটি করেই করবে। 29,260 গুণিত 2 ভাজিত 5, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 11,704 টাকা, 11,704 টাকা। তো এই যে টাকাটা, এই টাকাটার মধ্যে কাজের অনুপাতে তারা 3:2 অনুপাতে ভাগ করে নেবে। তাহলে পাবে কত? এ পাবে কত? তাহলে লিখবে এ পাবে 11,704-এর কত ভাগের কত ভাগ। তো লক্ষ্য করো, এটা যদি যোগ করা হয়, যোগ করে কত পাবে? 2 আর 2 4, 4 আর 3 7, তাহলে 3/7 অংশ। তাহলে এ পাচ্ছে কত? এটা 3/7 অংশ, ঠিক আছে। আর বি পাবে কত? বি পাবে এই যে 11,704, এই টাকাটার 2/7 অংশ, ঠিক আছে। আমরা দেখে নেব এগুলো কত টাকা করে আসছে। তাহলে দেখো 11,704, এটাকে 3 দ্বারা প্রথমে গুণ করে নাও, 3 দ্বারা গুণ করে যেটা পাবে তাকে তোমরা 7 দ্বারা ভাগ করো, 7 দ্বারা ভাগ করলে পেয়ে যাচ্ছে তুমি 5,016 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে 5,016 টাকা এ পাচ্ছে। এর বি কত পাবে? বি হচ্ছে 11,704, 11,704 ইন্টু 2 ভাজিত 7, 3,344 টাকা। তোমরা কিন্তু এগুলো ভাগ করলেই, মানে কাটাকাটি করলে দেখো খুব সহজেই পেয়ে যাবে। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে যে এর আয় বি এর আয় থেকে কত বেশি, ঠিক আছে। লিখবে এখন 5,000, দেখো এ পাচ্ছে কত? 5,016, এর থেকে তুমি 3,344 টাকা বিয়োগ করে দাও, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে কত পাবে? 3,344, আর এর কত ছিল? 5,016, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে পাচ্ছে 1,672, 1,672। তাহলে তোমরা উত্তর লিখবে যে এর আয় বি এর থেকে 1,672 টাকা বেশি হবে, ঠিক আছে। দেখো আমরা 2 নম্বর কোশ্চেনটাতে যাই। 3-এর যে 2 নম্বর, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং একটি লম্ববৃত্তাকার শঙ্কু, দেখো তোমরা ছবি দেখতে পাচ্ছ, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যানুপাত 3:4। তার ধরে নেবে যে চোঙের ব্যাসার্ধ হচ্ছে 3x একক, লেখা হলে তোমরা লিখে নেবে, আর শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে 4x একক, ঠিক আছে। তাদের আয়তন অনুপাত, মানে এর আয়তন এবং এর আয়তন, এই অনুপাতটা বলা আছে 9:8, এটা আমরা পরে লিখছি। চোঙ এবং শঙ্কুর উচ্চতা অনুপাত কত? তাহলে এর উচ্চতাটা আমি ধরে নিচ্ছি h1, আর এর উচ্চতাটা ধরে নিচ্ছি আমি h2। ধরবে যে চোঙটি উচ্চতা h1 একক এবং শঙ্কুটি উচ্চতা হচ্ছে h2 একক। তাহলে অতএব এর আয়তন কত? অনুপাত বের করতে দিয়েছে যেহেতু, ঠিক আছে। তাহলে এর আয়তন আমরা কি জানি? পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু 3x তার হোল স্কোয়ার ইন্টু h1। অনুপাত এর আয়তন কত? এর আয়তন হচ্ছে, শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই আর মানে হচ্ছে এখানে 4x তার হোল স্কোয়ার ইন্টু h2। তো এই যে আয়তনের যে অনুপাতটি, এই অনুপাতটা সমান কত বলা আছে? 9:8, ঠিক আছে। তাহলে লক্ষ্য করো, এটাকে আমরা লিখতে পারি পাই গুণিত 9x স্কোয়ার গুণিত h1। তার নিচে কত লিখতে পারি আমরা? তার নিচে লেখা যায় 1/3 ইন্টু পাই ইন্টু 16x স্কোয়ার ইন্টু h2 ইকুয়াল টু 9/8। ক্লিয়ার? দেখো কি কি কাটছে এখান থেকে, দেখো পাই কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে উপরে পড়ে থাকছে 9 ইন্টু h1, আর নিচে কত পড়ে থাকছে? এক্স স্কোয়ার কেটে গেল, পাই কেটে গেল, তাহলে এখানে 16, এই যে তিনটা তুমি উপরে লিখে দিতে পারো, তাহলে উপরে চলে গেল 3, তাহলে এখানে পড়ে আছে 16h2, 16h2 ইকুয়াল টু কত? 9/8। আচ্ছা, এবার দেখো এটা একটু ক্যালকুলেশন করতে পারো। দেখো এখানে 9 আর এখানে 9 কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো 8 দুগুণে 16 কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকছে তোমার 3h1 ডিভাইডেড বাই 2h2 ইকুয়াল টু 1। ক্লিয়ার? তাহলে দেখো
H1/H2 ইকুয়াল টু 2/3। এটাকে একটু গুণ করে দেখে না আগের লাইনের সঙ্গে মিললো কিনা। 3H1 দেখো 3H1 আছে, 2H2 2H2 আছে, ঠিক আছে। তাহলে এই যে উচ্চতার মানে চোঙ এবং শঙ্কুর যে উচ্চতার অনুপাত, সেই অনুপাতটা দাঁড়ালো তোমার কত? 2:3। এটা কিন্তু লাস্টে তোমরা লিখে দেবে। দেখো 3 নাম্বার যে কোশ্চেনটি আছে সেখানে আছে যদি ওয়াই ভেরিজেস এক্সেস কিউ এবং ওয়াই এর বৃদ্ধির অনুপাতটা 8:27, সেটাকে আমি 28 লিখে নিয়েছি, তাহলে এক্স এর বৃদ্ধিটি কি অনুপাতে হবে তা নির্ণয় করো। তো প্রথমে তোমরা এটা লিখবে, এখান থেকে তোমরা একটা কি করতে পারো, ওয়াই সমান কে ইন্টু এক্সএস কিউ। এখানে তুমি কি লিখবে, কি যে কেটা হচ্ছে নট ইকুয়াল টু 0, ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে এক্সএস কিউ ইকুয়াল টু কত? ওয়াই বাই কে, ঠিক আছে। এক্সএস কিউ সমান কত? ওয়াই বাই কে। তাহলে দেখো এক্সএস কিউ ইকুয়াল টু 1/k, আর ওয়াইয়ের মানটা কত? ওয়াইয়ের মানটা হচ্ছে 8/27, ঠিক আছে। বা এটা ভালো করে লিখবে, 8/27, বা এক্স ইকুয়াল টু কত? তাহলে এটার ঘনমূল হয়ে যাবে, তাহলে 1/k এটা পাওয়ারে চলে আসবে 1/3, আর 8/27 ঘনমূল কত? 8/27 ঘনমূল হচ্ছে 2/3, হয়েছে। কেটা তো একটা ধ্রুবক ছিল, তাহলে এটাও একটা ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটা যদি তুলে দিই তাহলে এক্স ভেরিজেস কত হয়ে যাচ্ছে? এক্স ভেরিজেস মানে 2/3 হয়ে যাচ্ছে। বা তুমি বলতেই পারো এখান থেকে, যদি এটা নাই লেখো, হয়েছে, যদি এখানে নাই লেখো তুমি এরকম লিখতে পারো এক্স মান 1/k হোল টু দি পাওয়ার 1/3 2/3। তাহলে এটা তো তোমার ধ্রুবক চলে আসছে, তাহলে সংখ্যার কত পড়ে থাকলো? 2/3। অর্থাৎ এখানে প্রশ্নটা যেটা বলা ছিল যে এক্স এর বৃদ্ধি কি অনুপাতে হবে, তা তোমার লাস্টে গিয়ে লিখতে হবে অতএব এক্স এর বৃদ্ধি হবে 2:3 এই অনুপাতে, ঠিক আছে। এক্স এর বৃদ্ধিটা হবে কত? 2:3 এই অনুপাতে। আচ্ছা, পরের যে তোমার 4 নম্বর যে কোশ্চেনটি আছে, 4 নম্বর কোশ্চেন আছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তো তোমরা দেখবে যে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপাদ্য যে চ্যাপ্টারটি আছে সেখানে 41 নম্বর এটা হচ্ছে উপপাদ্য, ঠিক আছে। তো তোমরা কি করবে, যে বৃত্তের স্পর্শক সংক্রান্ত যে উপাদ্যগুলো আছে সেটা নিয়ে আমরা ভিডিও করেছি 4খানা বা 4টে ক্লাস নিয়েছি। সেই ভিডিওগুলোর যে পার্ট 2, সেই পার্ট 2তে দেখবে আমি সুন্দরভাবে এটার প্রমাণটা করেছি, তোমাদের নিশ্চয়ই বুঝতে পারবে, এটা দেখে নেবে, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই তোমাদের এই কোশ্চেনগুলো আছে, এগুলোকে খুব ভালো করে তোমরা খাতায় তৈরি করে স্কুলে জমা দেবে, ঠিক আছে।